তোর নাম কি? তার নাইম শেখ। নাইম শেখ। জি। তোর বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। জি। তোর মুর্শিদাবাদের এমএলএ কেটা? এমএলএ বলে স্যার আকরুজ্জামান আছে। হ্যাঁ, হুমায়ুন কবির কোন কোন জায়গার এমএলএ? ওটা স্যার ওটা বলতে আগে তো আমি চিনি না স্যার। হুমায়ুন কবির চিনিস না? না, ওর তুই দিয়ে আবার একটু আগে বলি হুমায়ুন কবির বলে মসজিদ বানাইতেছে, বাবরি মসজিদ। মোবাইলে তো স্যার দেখতাছি স্যার, ওই জন্য তো কইতাছি। হ্যাঁ? মোবাইলে দেখতাছি ওই জন্য কইতাছি। মোবাইলে দেখতেছস? ওকে স্যার আমরা চিনি না কো। চিনিস না? না। তো বাবরি মসজিদটাই কোথাও একটা গিয়ে একটা পলিটিক্যাল ইস্যু আমাদের বুঝতে হবে যে বাবরি মসজিদ জিনিসটাই পলিটিক্যাল ইস্যু। মসজিদ যে কেউ বানাতে পারে, ভারতের সংবিধান যে কাউকে মসজিদ বানানোর অধিকার দিয়েছে, যে কেউ নিজের ব্যক্তিগত তহবিল থেকে মসজিদ বানাতেই পারে। কিন্তু বিষয়টা এখানে হচ্ছে যে বিষয়টা এখানে মসজিদের নামকরণ থেকে শুরু করে প্রথম দিন থেকে মসজিদ থেকে শুরু করে মসজিদের যে অনুষ্ঠান সবকিছু নিয়ে সবকিছুর মধ্যে একটা পলিটিক্স লুকিয়ে আছে প্রথম থেকে। তো এই যে রাজনীতিকরণটা মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে যে রাজনীতিকরণটা হয়েছে, সেই রাজনীতিকরণটা কোথাও একটা গিয়ে অত্যন্ত ভয়ানক একটা রূপ নিতে চলেছে, যেখানে গিয়ে আক্রমণ বারংবার মুসলমানদের উপরেই হচ্ছে, সংখ্যালঘুদের উপরেই হচ্ছে। যেখানে এই মসজিদের বিষয়টা রাজনীতির কোনো বিষয় হওয়া উচিতই ছিল না। একটা মসজিদ মুসলমানদের জন্য তৈরি করা যেতেই পারে, একটা মন্দির মুসলমানদের জন্য, একটা মন্দির হিন্দুদের জন্য, একটা মসজিদ মুসলমানদের জন্য তৈরি করা যেতেই পারে, একটা মন্দির হিন্দুদের জন্য তৈরি করা যেতেই পারে, একটা গির্জা খ্রিস্টানদের জন্য তৈরি করা যেতেই পারে। কিন্তু সেই বিষয়টা যেন কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না করে, কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ, কোনো রাজনৈতিক দল এর মধ্যে কোনো ইন্টারফিয়ারেন্স করবে না, সেই জায়গাটা একটা হেলদি ডেমোক্রেসির সাইন। এবং যেখানে গিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা মন্দির মসজিদ গির্জার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে কোথাও একটা এটা হেলদি ডেমোক্রেসি থাকছে না, একটা সুস্থ গণতন্ত্র থাকছে না। এবং যখনই গণতন্ত্র সুস্থ থাকছে না, তখনই আক্রমণ মানুষের উপর হচ্ছে। কারণ গণতন্ত্রের আসল এসেন্স হচ্ছে মানুষের কাছে ক্ষমতা থাকবে, এবং গণতন্ত্র কোথাও একটা গিয়ে দুর্বল হচ্ছে মানে মানুষের ক্ষমতা দুর্বল হচ্ছে, এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের উপর আক্রমণ বারংবার হচ্ছে, সাধারণ মানুষের উপর এই কারণে আক্রমণ হচ্ছে এবং আমরা আটকাতে পারছি না, কারণ গণতন্ত্র কোথাও একটা গিয়ে দুর্বল হয়ে যাচ্ছে যখন রাজনৈতিক নেতা মন্ত্রীরা এরকম মন্দির মসজিদে রাজনীতিতে ঢুকে যাচ্ছে। এবং হুমায়ুন কবির খুব স্বচ্ছ সফলভাবে নিজেকে সেই রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি নিজে তুলে ধরেছেন শুধুমাত্র মসজিদ নির্মাণের মাধ্যমে। মসজিদ নির্মাণ করার পরেই উনি রাজনৈতিক দলের একটা নির্মাণ করছেন, মসজিদ নির্মাণ করার পরে রাজনৈতিক দলের অ্যানাউন্সমেন্ট করছে। তাহলে অতএব এখানে রাজনৈতিক একটা ফান্ডিং রয়েছে, রাজনৈতিক চক্রান্ত রয়েছে, রাজনৈতিক একটা খুব সুন্দর একটা পরিকল্পনা রয়েছে, এবং খুব সুন্দর একটা ছক রয়েছে। এবং এর শিকার কারা হচ্ছে? এর শিকার হচ্ছে সাধারণ মানুষরা। আমি সেটা বলছি না যে মসজিদ তৈরি হয়েছে বলে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, কিন্তু এই মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে বলে কোথাও একটা ধর্মীয় বিভাজনটা অনেক বেশি প্রকট হয়ে যাচ্ছে। যে ধর্মীয় বিভাজনটা আমাদের আটকানো দরকার। একটা রেসপন্সিবল পলিটিশিয়ান হিসেবে, শুধু হুমায়ুন কবির কেন, যে কোনো পলিটিশিয়ান হোক, সেটা ভারতবর্ষ হোক, পশ্চিমবঙ্গ যে কোনো হোক, রেসপন্সিবল পলিটিশিয়ান হিসেবে কখনোই আমি মন্দির মসজিদকে রাজনীতির মধ্যে আনবো না, কখনো আমি হিন্দু মুসলমানকে রাজনীতির মধ্যে আনবো না। কারণ এর ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর হচ্ছে। এর ফলাফল এই জায়গায় এসে একজন মানুষের মৃত্যু হচ্ছে। আমরা পাশে বাংলাদেশে দেখছি, প্রতিবেশী দেশ বাংলাদেশে আমরা দেখেছি কয়েকদিন আগে দুটো মৃত্যু ঘটেছে। এখানে বিষয়টা কোনো যে ধর্মেরই মানুষের মৃত্যু হোক না কেন, মৃত্যুটা আমরা সবসময় নিন্দা করবো। একটা হেলদি ডেমোক্রেসিতে একটা মানুষের মৃত্যু মানে পুরো ডেমোক্রেসির মৃত্যু হচ্ছে, পুরো রাষ্ট্রের মৃত্যু হচ্ছে, এবং সরকারের মৃত্যু হচ্ছে। কারণ সরকারকে আমরা নির্বাচন করেছি মানুষের সুরক্ষার জন্য, মানুষের অধিকারের জন্য, মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে এবং সুরক্ষিতভাবে বাঁচতে পারে। সেখানে গিয়ে একটা মানুষের সুরক্ষা দিতে সরকার ব্যর্থ হচ্ছে মানে সরকার পুরোপুরি অ্যাজ এ গভর্নমেন্ট ব্যর্থ হচ্ছে। এবং এখানে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা, ভারতবর্ষ সরকারের ব্যর্থতা, যে জাতীয়তাবাদ, ধর্মীয় মৌলবাদ এত বেশি প্রকট হয়ে গেছে যে মানুষের মৃত্যু হচ্ছে। অতএব দুই সরকারের ব্যর্থতা, দায় এদেরকে নিতে হবে। যতদিন পর্যন্ত এরা দায় নিচ্ছে না, ততদিন পর্যন্ত মানুষের মৃত্যু ঘটবে, এবং মানুষকে সরব হয়ে এদেরকে দায় নেওয়াতে হবে এবং এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে, এই জবাব দিয়ে, যাতে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা মানুষের দেশ, প্রত্যেকটা ধর্মের মানুষের দেশ, প্রত্যেকটা জাতি, সবার সমান দেশ। বাবারা আম্বেদকর আমাদের সংবিধান সেই জন্যই তৈরি করে গেছিলেন যাতে প্রত্যেকটা মানুষ সমান অধিকার পায়। শুধুমাত্র আম্বেদকর না, সংবিধান যারা তৈরি করেছেন, যারা ফ্রেমিং ফাদার্স ছিলেন, তাদের সকলের উদ্দেশ্য একটাই ছিল যাতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকার সমান থাকে। সেখানে গিয়ে ধর্মীয় মৌলবাদ, এই জাতীয়তাবাদ, এইগুলো ভারতবর্ষের রাজনীতিতে থাকা যায় না। এগুলো ভারতবর্ষের রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক। ভারতবর্ষের রাজনীতি থেকে এইগুলোকে মুছতে হবে, সচেতন নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে, এবং এই ধরনের রাজনীতি ভারতবর্ষের রাজনীতি থেকে মুছতে হবে। আমি বলবো না যে বাবরি মসজিদের জন্য মুসলমানরা বিপদে পড়ছেন। মুর্শিদাবাদের যেই কোথাও একটা গিয়ে মুর্শিদাবাদে যেই রাজনীতি চলছে, যেই রাজনীতি মুর্শিদাবাদে সংখ্যালঘু ভার্সেস সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে যে লড়িয়ে দেওয়ার যে টেন্ডেন্সিটা, সেটার জন্য মানুষের উপর আক্রমণ হচ্ছে। মসজিদের জন্য আক্রমণ হচ্ছে এই জিনিসটা, এইটা বলাটা খুব স্পেসিফিক হয়ে যাবে, এবং এটা বলাটা কোথাও একটা গিয়ে ভুল হবে।
কারণ কোথাও একটা গিয়ে এই আসলে যখন বাঘ যখন মানুষের রক্ত টেস্ট পেয়ে যায় তখন বাঘ বারবার মানুষকেই খুঁজে শিকার হিসেবে। সিংহ যখন মানুষের রক্ত টেস্ট পায় সিংহ বারবার মানুষকে খুঁজে শিকার হিসেবে। ঠিক সেরকম ভাবে এখানে আমাদের পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের প্রধান ক্ষমতা দল এবং আমাদের প্রধান যে আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার ক্ষমতায় যে দল আছে এবং প্রধান বিরোধী দল, এই দুই দল দেখে নিয়েছে যে সাম্প্রদায়িক উস্কানিটা খুব ভালো কাজে লাগে তাদের পলিটিক্সের বেনিফিটের জন্য, তাদের ভোট ব্যাংকের জন্য। তো এই যে সাম্প্রদায়িক উস্কানিটা এটা সব থেকে বেশি কাজে লাগানো হচ্ছে মুর্শিদাবাদে, কারণ মুর্শিদাবাদের মানুষটা কোথাও থেকে অত্যন্ত সংবেদনশীল, প্রথম থেকে মুর্শিদাবাদের ইতিহাসে আছে সেই জিনিসটা যে মুর্শিদাবাদে একটু সংবেদনশীল মানুষের সংখ্যা বেশি এবং কোথাও একটা গিয়ে অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা যেখানে রাইট খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেখানে দাঙ্গা খুব তাড়াতাড়ি হয়। তো সেটা সেখানকার প্রশাসনের ব্যর্থতা, এবং এই প্রশাসনের ব্যর্থতার কারণে সেখানে দাঙ্গা হয় এবং সেখানে মানুষকে কন্ট্রোল আনা যেতে পারে না, কারণ প্রশাসনিক ব্যর্থতার জন্য। গত 11 বছরে 12 বছরে পশ্চিমবঙ্গে, গত 15 বছরে আমি মেনে নিলাম, গত 15 বছরে পশ্চিমবঙ্গে সরকার যেভাবে প্রশাসনিক ব্যর্থতা দেখিয়ে এসছেন মুর্শিদাবাদে, সেই জায়গায় গিয়ে আজকে মুর্শিদাবাদ কোথাও একটা আউট অফ কন্ট্রোল সিচুয়েশনে এসছে এবং সেই কন্ট্রোলের বাইরে যাওয়ার ব্যর্থতা পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের। তো সেখানে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতাকে আমরা কখনো মসজিদের নাম দিয়ে ঢাকাতে পারি না। এটা সরকারের ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা, যে সেখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য হয়, সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে এবং মানুষের মধ্যে বিভেদ হচ্ছে এবং যেখানে গিয়ে মুসলমানদেরকে সুরক্ষা দিতে পারছে না। এটা সরকারের ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতা, কোথাও গিয়ে মসজিদকে কখনো এর কারণ দেখানো যেতে পারে না। ভারতবর্ষে যে উগ্র মৌলবাদ যে জাতীয়তাবাদটা এসছে গত কয়েক বছর ধরে, এর যে ভয়ঙ্কর ফলাফলটা সেটা আমরা বেশ কিছুটাই এখন দেখতে পাচ্ছি। মানে আগামী দিনে হয়তো আমরা যদি সতর্ক না হই, আমরা যদি জনগণ হিসাবে এই জিনিসটার বিরুদ্ধে এখন থেকে প্রতিবাদে না নামি, আমরা যদি এখন থেকে আমাদের রাষ্ট্র যদি সচেতন না হয়, এখন থেকে যদি আমরা সংবিধানকে সামনে রেখে যদি লড়াইটাকে না নিয়ে আসি আমরা ভারতের জনগণ হিসাবে, তাহলে এই উগ্র জাতীয়তাবাদের রাজনীতিটা আস্তে আস্তে যেভাবে ছড়াচ্ছে এবং যার শিকার সাধারণ মানুষ হচ্ছে, এবং আমাদের বাঙালি হিসেবে আমি যেটা বলবো যে আমাদের বাঙালিদেরকে যেভাবে শিকার হতে হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক, খুব মানে মর্মাহত একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এখানে বিষয়টা শুধুমাত্র হিন্দু মুসলমানদেরকে নিয়ে সীমাবদ্ধ ছিল কিছুদিন আগে অব্দি, এখন জিনিসটা এমন একটা উগ্র জাতীয়তাবাদে এসছে যে এখন জাতিবাদকে ঘিরে যেভাবে মানুষের মধ্যে হিংসা ছড়ানো হচ্ছে, জাতিবাদ যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় এসে মানুষকে আক্রমণ করার আগে দ্বিতীয়বার ভাবছে না। তো এই উগ্র জাতীয়তাবাদের দায়টা কাদের? এটা ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলো আছে বা ক্ষমতা প্রধান যে দলগুলো আছে তাদের মাধ্যমে এই যে উগ্র জাতীয়তাবাদটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত নিন্দনীয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। যে আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ এটা নতুন না, এটা বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে এই আক্রমণের শিকার হতে হচ্ছে। এবং শুধুমাত্র আক্রমণের শিকার হতে হচ্ছে না, বাঙালিদেরকে বিভিন্ন জায়গায় শুধুমাত্র ধর্মের ভিত্তিতে না, বাঙালিদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, কাঠমোল্লা বলা হচ্ছে, লুঙ্গি বাহিনী বলা হচ্ছে। এবং এই যে আক্রমণগুলো, এই যে শব্দের আক্রমণগুলো, এই শব্দের আক্রমণগুলো ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ফিজিক্যাল অ্যাটাক। যে ফিজিক্যাল অ্যাটাক গুলো হচ্ছে বাঙালিদের ওপর বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায়, তো এই শব্দের আক্রমণগুলো এগুলো অত্যন্ত নিন্দনীয় বিষয় এবং মানুষ মারা যাচ্ছে। মানে আমি মনে করি যে একটা গণতন্ত্রে এর থেকে বেশি ব্যর্থ আর কিছু হতে পারে না, একটা কোনো গণতন্ত্র বা কোনো সরকার, যে যেখানে একটা সাম্প্রদায়িক হিংসার কারণে, সেই সাম্প্রদায়িক হিংসাটা ধর্ম নিয়ে হোক বা জাতি নিয়ে হোক, সাম্প্রদায়িক হিংসার কারণে মানুষের মৃত্যু হচ্ছে। এবং উড়িষ্যা এমন একটা রাজ্য পশ্চিমবঙ্গের একদম পাশে, এটা না যে পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে যেখানে খুব বেশি উগ্র বাঙালি বিরোধী মুভমেন্ট দেখা যায়, সেটা না, পশ্চিমবঙ্গের একদম কাছে। আমাদের বাঙালিরা সবসময় উড়িষ্যা যাতায়াত করে, উড়িয়া লোকেদের, পশ্চিমবঙ্গে বহু উড়িয়া মানুষ বসবাস করে। এবং উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, যখন উড়িষ্যাতে বাঙালিদের উপর এরকম আক্রমণ হচ্ছে তখন সেই জায়গায় গিয়ে জিনিসটা মানে এত জিনিসটা মানে আমি বলতে বাধ্য হবো যে এই জিনিসগুলো পুরোপুরি একটা রাজনৈতিক চক্রান্তর একটা ফলস্বরূপ দেখা দিচ্ছে। যে রাজনৈতিক চক্রান্তে কি হচ্ছে, যে বাঙালিদের উপর বিশেষত বাংলা বলা মুসলমানদেরকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, যার একটা সুপরিকল্পিত একটা খুব অনেক বড় চক্রান্ত আছে, যেই চক্রান্তের মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে কোথাও গিয়ে একটা বাঙালি মুসলমানদেরকে মুছে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, বা পশ্চিমবঙ্গ থেকে
বাংলা বলে এরকম মুসলমানদের ওপর আক্রমণ বারংবার হয়ে আসছে, যাতে কোথাও গিয়ে এই মুসলমানগুলো যাতে সজাগ হয়ে না ওঠে এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে, এই মুসলমানগুলো যাতে ভবিষ্যতে গিয়ে পশ্চিমবঙ্গের হয়তো ক্ষমতাকারী যে দল আছে বা পশ্চিমবঙ্গের ক্ষমতা প্রধান যে দল আছে তার বিরুদ্ধে গর্জে না উঠে, তাদেরকে যাতে ক্ষমতাচ্যুত না করে। তো কোথাও একটা গিয়ে একটা বড় পরিকল্পনা আছে যেখানে বাংলা বলা মুসলমানদের উপরে আক্রমণ বারংবার হচ্ছে, এবং একটা অনেক বড় সুপরিকল্পিত একটা চক্রের বা চক্রান্তর ফলস্বরূপ এটা হচ্ছে। এবং এর বিরুদ্ধে প্রতিবাদ কাকে করতে হবে? এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রত্যেকটা বাঙালিকে। কারণ আজকে বাংলা বলা মুসলমানদের উপর যখন আক্রমণ হচ্ছে, কয়েকদিন পর বাংলা বলা হিন্দুদের উপর আক্রমণ হবে। এবং এই যে ভৌগোলিক অবস্থানটা, আমাদেরকে একটা জিনিস বোঝা দরকার, যে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যে ধর্মের ভিত্তিতে আমাদের হিংসা হচ্ছে, কিন্তু ধর্মের থেকে বড় জায়গায় গিয়ে ভৌগোলিক হিংসাটা যেটা, সেটা আমাদেরকে আটকাতে হবে। এবং এইটা অত্যন্ত ভয়ঙ্কর ভাবে আগামী দিনে ভারতবর্ষে আসতে চলেছে, যে এই ভৌগোলিক অবস্থানের উপর যে হিংসা, যে আমরা বাঙালিরা যখন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কোথাও নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দিচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি, কিছু কিছু জায়গায় মুসলমানদের বলা হচ্ছে, কিছু কিছু জায়গায় হিন্দুদেরও বলা হচ্ছে। তাহলে এই যে ভৌগোলিক অবস্থানের উপর বা ভৌগোলিক ডিফারেন্স, মানে জিওগ্রাফিক্যাল ডিফারেন্সেস এর উপরে যে এই হিংসাগুলো ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দলের দ্বারা তৈরি করা হচ্ছে, যাতে একটা ভৌগোলিক অঞ্চলের মধ্যে এক একটা রাজনৈতিক দল তাদের নিজেদের প্রভাব বিস্তার করতে পারে, এবং সেই জায়গায় গিয়ে একটা বিশেষ দলকে, একটা বিশেষ সম্প্রদায়কে দমিয়ে রাখা যেতে পারে। এবং এই জিনিসটা অত্যন্ত নিন্দনীয় জিনিস, যাতে পশ্চিমবঙ্গে আমরা বাঙালিরা, পশ্চিমবঙ্গ সরকার যাদেরকে আমরা ভোট দিই, যারা গত কয়েক বছর ধরে ক্ষমতায় আছে, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে না। তাদের যে প্রতিবাদটা সেটা ততটা ফলস্বরূপ না। কারণ আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গে যে সরকারকে নির্বাচন করেছি, তার প্রধান কাজ হলো বাঙালিদেরকে সুরক্ষা দেওয়া। তার প্রধান কাজ হলো প্রত্যেকটা বাঙালির স্বার্থে কাজ করা, প্রত্যেকটা বাঙালির স্বার্থে কথা বলা। রাজনৈতিক দল হিসাবে তারা ধর্মীয় বিভাজনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেখানে তাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল বাঙালিদের অধিকার নিয়ে কথা বলা, বাঙালিদের অধিকার সুরক্ষা করা এবং বাঙালিদের মর্যাদাটা সুরক্ষা করা। এই যে আজকে বাঙালিদেরকে অন্য রাজ্যে গিয়ে বাংলাদেশি শুনতে হচ্ছে, কেন শুনতে হচ্ছে? তাদের ব্যর্থতার কারণে শুনতে হচ্ছে। কোথাও একটা গিয়ে তারা বাঙালিদেরকে সেই মর্যাদা দিতে পারছে না, কোথাও একটা গিয়ে তারা বাঙালি সেই অধিকার নিয়ে কথা বলতে পারছে না। পশ্চিমবঙ্গে থেকে অনেক বাঙালিদেরকে বাংলাদেশি শুনতে হচ্ছে, এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে। তাহলে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সরকার এই জায়গায় এখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং কেন্দ্র সরকার চক্রান্ত তো আছে এর বিরুদ্ধে। কেন্দ্র সরকার প্রথম থেকেই বাঙালি বিদ্বেষী, বাঙালি বিরোধী এবং বাঙালিদের অধিকার কেড়ে নেওয়ার জায়গায় কেন্দ্র সরকার এক পাও পিছুয়া হয় না। কেন্দ্র সরকার প্রথম থেকে মানে হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টায় আছে। প্রথম থেকে বাঙালিদেরকে যাতে পশ্চিমবঙ্গ যাতে একটা হিন্দি রাষ্ট্র করতে পারে সেই চেষ্টায় আছে তারা। সেই জায়গায় গিয়ে বাঙালিরা যাতে দুদিন পর বাংলা না বলতে পারে, যাতে কোথাও একটা গিয়ে বাংলা বললেই তাদেরকে বাংলাদেশে এই জন্যই দেখানো হচ্ছে যাতে পশ্চিমবঙ্গকে হিন্দি রাষ্ট্র করা যেতে পারে। পশ্চিমবঙ্গকে হিন্দি রাষ্ট্র যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে RSS বিজেপির বিস্তার ঘটবে। কোথাও একটা গিয়ে এই চক্রান্ত তাদের মধ্যে আছে। তো সেই চক্রান্তের কারণে বাঙালিদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এবং পশ্চিমবঙ্গ সরকার এখানে পুরোপুরি নিশ্চুপ হয়ে আছে। শুধুমাত্র তাদের নিজেদের ভিতরের বা তাদের নিজেদের পার্সোনাল যে ক্যালকুলেশন আছে, যে পলিটিক্যাল ক্যালকুলেশন, সেটাকে বাঁচানোর জন্য পুরোপুরি চুপ হয়ে আছে। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের উচিত বাঙালিদের স্বার্থে কথা বলা, বাঙালিদের বিরুদ্ধে যখন অত্যাচার হবে তার বিরুদ্ধে কথা বলা। মাননীয় মুখ্যমন্ত্রী দরকার যে বাঙালি হয়ে আগে এগিয়ে আসা। এখানে উনি নিজেকে মসিহা দেখাতে চান, নিজেকে উনি মমতাময়ী দেবী দেখাতে চান, কিন্তু সবার আগে বাঙালি হয়ে নিজেকে দেখান, বাঙালি হয়ে আগে নিজেকে প্রমাণ করুন। বাঙালিদের বিরুদ্ধে যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে আপনি উঠে দাঁড়ান, তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন, তাহলেই আপনাকে সফল মুখ্যমন্ত্রী মানবো পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে আগে বাঙালিদের স্বার্থে কথা বলা দরকার। এবং পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যেখানে বাঙালিদের সাথে এই আক্রমণগুলো হচ্ছে, এই যে ঘটনাগুলো হচ্ছে, এর বিরুদ্ধে সরব হওয়া দরকার। আপনি কেন্দ্র সরকারের সাথে দরকার হলে আলোচনাতে বসুন, কেন্দ্র সরকারের সাথে যা যা দরকার সেই জায়গায় বসুন। বাঙালিদের আপনাকে পুরো সাপোর্ট থাকবে, পুরো সমর্থন থাকবে। আপনি রাজনীতির আগে ভুলে গিয়ে আগে বাঙালিদের স্বার্থের কথা ভাবুন, এবং নিজেদের মধ্যে যে আপনাদের নিজেদের যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনের কথা ভুলে গিয়ে আগে বাঙালিদের স্বার্থে কথা বলুন। তাহলেই পশ্চিমবঙ্গের আপনি সফল মুখ্যমন্ত্রী হবেন, না হলে আপনি পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী হয়ে থেকে যাবেন।